তো আমরা এখন পড়বো হচ্ছে প্রোটন এনএমআর। প্রোটন এনএমআর প্রথম 10 মিনিট আমরা প্রোটন এনএমআর কভার করব। তারপরে বাকি 5 মিনিটে আমরা গ্রুপ টু কভার করব। প্রোটন এনএমআর এটাকে পিএনএমআরও বলে, কেউ 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 এইচ এনএমআরও বলে। এইচ মানে হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, তো আমরা আগের ভিডিওতে মানে অর্গানিক কেমিস্ট্রি ভিডিও নাম্বার 2 তে আমরা বলেছিলাম যে এনএমআর এ হচ্ছে আমরা অ্যাটম আইডেন্টিফাই করি, আর সেই অ্যাটমটা কোন এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে কিনা? তো ওখানে এক্স অ্যাক্সিস এর ভ্যালুস গুলোকে বলে কেমিক্যাল শিফট, আর ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুস গুলো সিম্পলি হচ্ছে হাইট অফ দ্য পিক বলা যায়, বা নাম্বার অফ অ্যাটমস বলা যায়। প্রোটন এনএমআর তুমি দেখো, এখানেও কিন্তু ওই ইয়ের মতোই, ওই কার্বন অ্যাটম এর মতোই। যেমন ধরো আমি যদি বলি, ধরো বললাম CH3, CH2, সি ডাবল বন্ড ও, CH3। তো যেহেতু আমরা প্রোটন এনএমআর নিয়ে পড়ছি, মানে হাইড্রোজেন এনএমআর, তুমি বলো এখানে হাইড্রোজেন কয় জায়গা আছে? এক, তিন, তিন জায়গাতে আছে। ঠিক আছে না? তিন জায়গাতে আছে। তার মানে আমরা ধরতে পারি যে এখানে তিনটা পিক হবে। এবারে আমরা দেখি যে মলিকিউলের মধ্যে কোনো সিমেট্রি আছে কিনা। না, কোথাও কোনো সিমেট্রি নেই। তো সিমেট্রি যেহেতু নেই, মানে এই মলিকিউলটাকে কোনোভাবে কিন্তু সিমেট্রিক্যাল করা যাবে না। দ্যাট মিনস এখানে তিনটা পিকই হবে। ঠিক আছে কিনা? কিন্তু এই প্রোটন এনএমআর আবার হয় কি, এখানে দুইটা জিনিস হয়। এটা হচ্ছে পিক অ্যাডিশন, আর হচ্ছে পিক, আর হচ্ছে পিক স্প্লিটিং। পিক অ্যাডিশন কি? মানে যতগুলো অ্যাটম থাকবে পিকের হাইট তত বেশি। এটা কিন্তু আবার কার্বন এনএমআর এ হয় না, এটা আবার প্রোটন এনএমআর এ হয়। ঠিক আছে কিনা? যেমন ধরো এই যে এইটা, এখানে এই পার্টে হাইড্রোজেন কয়টা? তিনটা। তাহলে ওর জন্য যে পিকটা হবে সেটার হাইট হবে 3, এটা থাকবে 3H। আর ওর সারাউন্ডিং এনভায়রনমেন্টে আছে আর একটা হাইড্রোকার্বন গ্রুপ, এখানে আছে দুটো হাইড্রোজেন। এই পিকের যে হাইটটা সেটা হবে 2H। আবার এই পিকের যে হাইটটা সেটাও কিন্তু হবে 3H হাইড্রোজেন। এখন দেখো, এবার খুব মনোযোগ দিতে, পিক অ্যাডিশন আমরা দেখলাম। এবার শোনো, এই যে এইটা যেটা, এইটা একটা হাইড্রোকার্বন এনভায়রনমেন্ট, আবার ওর পাশেও আছে একটা হাইড্রোকার্বন এনভায়রনমেন্ট। সেম এনভায়রনমেন্ট হলে কি হয়, এই একজনের পিক সেটা একটু স্প্লিটিং হয়ে যায়। স্প্লিটিং হয়ে যায় কিভাবে? যেমন ধরো এই যে এই CH3-র জন্য, এই যে এখানে যে CH3-টা আর কি, এই যে CH3-টা, এটার জন্য আমরা একটা পিক পাইছিলাম লো রেজলিউশন এনএমআর এ। হাই রেজলিউশন এনএমআর এ গেলে এটার পিকটা হচ্ছে তিনটা পার্টে ভাগ হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। টোটাল হাইট হবে আবার 3। কেন তিনটা পার্ট স্প্লিট কেন হবে? কারণ একটা পার্ট হচ্ছে ওর নিজের জন্য, আর বাকি দুইটা পার্ট হচ্ছে ওই যে পাশের কার্বনের দুটো হাইড্রোজেন আছে না, ওগুলোর জন্য। ওইটাই। তাহলে CH2 এর ব্যাপারটা কি হবে? এক, এই পিকের একটা পার্ট হবে ওর নিজের জন্য, আর ওর সারাউন্ডিং এ হাইড্রোজেন আছে কয়টা? তিনটা। তাহলে আরো এক্সট্রা তিনটা পার্ট ওর আশেপাশে কি
দেখা যাবে। টোটাল চারটা পার্ট, এক, দুই, তিন, চার, চারটা পার্ট দেখা যাবে, তাই না? আচ্ছা, এইটাই। যেমন আমি আরেকটা এক্সাম্পল ধরো, ধরো CH3, CH2, এই যে মলিকিউলটা, এখানে তিন জায়গা হাইড্রোজেন আছে, তা আমরা ফার্স্টে ধরে নেই, মনে করো যে তিনটা পিক হবে। কিন্তু দেখো, আমি যদি এখানে মাঝখান থেকে একটা দাগটা নিই, তাহলে কিন্তু এই মলিকিউলটা দুই দিক দিয়ে সিমেট্রি হয়ে গেল, পাশে যা আছে ওর পাশে তাই আছে। তার মানে এই এইটার জন্য আর এইটার জন্য আমরা একটা পিকই পাবো। ওই পিকের হাইটটা হবে কিন্তু 6। তো লো রেজলিউশনের যে পিকটা ওটার হাইট হবে 6, কিন্তু ওর সারাউন্ডিং এ একটা সিমিলার এনভায়রনমেন্ট আছে যেখানে আবার দুটো হাইড্রোজেন। তার মানে ওখানে মোট তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে CH3 নিজের জন্য, আর ওর পাশে CH2 আছে তার জন্য, আর আর দুইটা, যেহেতু দুইটা হাইড্রোজেন তাহলে আরো এক্সট্রা দুটো পার্ট দেখা যাবে। টোটাল হাইট হবে সব মিলায় 6H। কেন? কারণ এখানে আর এখানে সেম জিনিস। আর এইটার জন্য যে পিকটা, তার হাইট হবে 2, ওর পিকটা কিন্তু সাতটা পার্টে ভাগ হয়ে যাবে, কারণ ওর নিজের জন্য একটা, যে পার্টকে নিয়ে তুমি ডিল করছো তার জন্য একটা, কিন্তু ওর সারাউন্ডিং এ আশেপাশে যতগুলো হাইড্রোজেন আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে এক্সট্রা পার্ট তৈরি হবে। এই পাশে তিনটা, এটার পিকটা সাতটা পার্টে ভাগ হয়ে যাবে, তাদের টোটাল হাইট হবে 2। ঠিক আছে না? এটা হচ্ছে প্রোটন এনএমআর এই জিনিসটা হয়। আর এইভাবে করে আমরা প্রোটন এনএমআর থেকে আমরা স্ট্রাকচার এলিসিডেট করতে পারি, স্ট্রাকচার বের করতে পারি। তো যদি এরকম তিনটা পার্টে ভাগ হয়ে যায়, তাহলে আমরা বলি ট্রিপলেট। যদি একটা পার্টি থাকে, ভাগ না হয়, তাই ডুপ্লেট, সরি সরি সিঙ্গলেট। যেমন এইটা হবে কিন্তু সিঙ্গলেট, কারণ এই যে হাইড্রোকার্বন এনভায়রনমেন্ট কিন্তু আশেপাশে নেই, এটা সিঙ্গলেট হবে। দুইটা পার্টে ভাগ হয় ডাবলেট, চারটা পার্টে ভাগ হলে কোয়ার্টলেট। হুম। আর বেনজিন যদি থাকে কোথাও, তাহলে সেখানে হবে মাল্টিপ্লেট, অনেকগুলো পার্টে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এই এনএমআর আমরা রেফারেন্স সলভেন্ট ইউজ করি কোনটা? সলভেন্ট আমরা ইউজ করি হচ্ছে TMS, টেট্রামিথাইল সাইলেন। এটাকে আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি কারণ ওর কেমিক্যাল শিফটের ভ্যালু সব থেকে কম, তো ওর রেফারেন্সেই সবগুলোকে ধরা হয়। আর হচ্ছে আরেকটা জিনিস আছে, OH আর NH, এই দুটোর হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন গুলোকে আমরা একটু এক্সক্লুসিভ ভাবে আমরা আইডেন্টিফাই করি। কিভাবে? এদের সাথে আমরা, ধরো এদের এই হাইড্রোজেনের পিক গুলা মনে করো প্রেজেন্ট আছে, NMR এ দেখাচ্ছে, কিন্তু আমি যদি এদের সাথে সিডিসিএল থ্রি আমি যদি দিয়ে দিই, তাহলে এই এইচ গুলো উঠে যে ডি চলে আসে। ডিটা কি? ডিটাও হচ্ছে একটা হাইড্রোজেন, এর এর মধ্যে ইভেন, মানে ওর ম্যাচ নাম্বার হচ্ছে ইভেন। এই জন্য ও হচ্ছে এনএমআর স্পেকট্রামে কোনো পিক দেয় না। এনএমআর স্পেকট্রামে শুধু অড অড ম্যাচ যাদের আছে বা অড নাম্বার ম্যাচ যাদের আছে তারাই শুধু পিক দেখাবে। ঠিক আছে কিনা? সরি সরি সরি, এটা সিডিসিএল থ্রি দিয়ে না, এটা হচ্ছে D2O দিয়ে করা হয়, সরি। আর সিডিসিএল থ্রি হচ্ছে এমন একটা সলভেন্ট যেটা আমরা প্রোটন এনএমআর ইউজ করি, কারণ এর মধ্যে না কোনো ওই অড নাম্বার হাইড্রোজেন। তাহলে এখানে আমি যদি এটা ইউজ করতাম CHCl3, তাহলে তো সমস্যা ছিল। ঠিক আছে না? তো আমি যদি বেঞ্জিনে আসি, বেঞ্জিনে যদি না আসি, SC, ঠিক আছে না? তো এখানে আমরা কয়টা পিক পাবো?
প্রোটন এনএমআর করলে এই যে এইচ এইচ এ, সরি ওখানে ও ও সরি, এইচ এইচ সব জায়গা নেই। এখানে নাই, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তিনটা এইচ। তিনটা এইচ এর জন্য আমরা একটা মাল্টিপ্লেট পাবো। তারপরে এইচ এর জন্য, এইচ এর জন্য, এইচ এর জন্য সেপারেট সেপারেট পিক পাবো। তাই মানে আমরা আগে চিন্তা করলাম যে সেপারেট সেপারেট পিক পাবো। তা আমি যদি এখানে মাছ থেকে দাগ টানি দেখো, তাহলে কিন্তু এই সাইড সিমেট্রি হয়ে গেল। তাহলে এটার জন্য যে পিক, এটার জন্য সে একই পিক পাবো। এই দুটোর জন্য যে পিকটা আমরা পাবো, এটা কিন্তু হবে হাইট 6 হবে। আর এখানে পিকের কোনো স্প্লিটিং হবে না। ঠিক আছে, কারণ একটা এই সাইডে আর একটা ওই সাইডে, মাঝখানে ওয়েট আছে, ওদের মধ্যে কারো কেউ কারোর সাথে কোনো ইন্টারফেয়ার করছে না। ঠিক আছে না? পাশাপাশি সেম এনভায়রনমেন্ট থাকতে ইন্টারফেয়ার করবে। প্রোটন এনএমআর মোটামুটি শেষ। এখন তুমি আসো, যেটা বলছিলাম, এবার আমি দেখি। আচ্ছা, ঠিক আছে, এবার তুমি আসো, আমরা গ্রুপ টু শুরু করি। গ্রুপ টু, গ্রুপ টু তে হচ্ছে বেসিক্যালি সলিবিলিটি অফ কম্পাউন্ডস পড়তে হবে আর থার্মাল স্ট্যাবিলিটি অফ কম্পাউন্ড সম্পর্কে। ঠিক আছে। আচ্ছা, এখানে সরি, ফার্স্টে আসা হচ্ছে কি সলিবিলিটি নিয়ে আমরা, না আগে থার্মাল স্ট্যাবিলিটি নিয়ে করি। তো থার্মাল স্ট্যাবিলিটি কিসের উপর ডিপেন্ড করে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তাহলে ফার্স্টে আসো সলিবিলিটি অফ কম্পাউন্ড। তো কম্পাউন্ড সলিবল হবে কি হবে না, সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে যে এলএইচ সলিউশনের ভ্যালু। এলএইচ সলিউশনের ভ্যালু যত লেস হবে, যত কম হবে, তত বেশি সলিউবল। এখন এলএইচ সলিউশন ইকুয়াল টু কি? এলএইচ সলিউশন ইকুয়াল টু হচ্ছে এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন মাইনাস এনথালপি চেঞ্জ অফ ল্যাটিস। ঠিক আছে, তাহলে সলিউশন ইকুয়াল টু হাইড্রেশন মাইনাস ল্যাটিস। এখন এই যে হাইড্রেশন যেটা, তো হাইড্রেশনটা কি? কোনো গ্যাসিয়াস আয়ন যদি সরাসরি ডিজলভ হয়ে অ্যাকুয়াসে কনভার্ট হয়ে যায়, তখন যে এনথালপি চেঞ্জটা হয় সেটাকে আমরা বলি হাইড্রেশন। সেটা পজিটিভ আয়ন হতে পারে বা নেগেটিভ আয়ন হতে পারে। আর ল্যাটিসটা কি? কোনো সলিড আয়ন যদি ডিজলভ হয়ে অ্যাকুয়াস আয়নে কনভার্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। আচ্ছা, তো এখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই অ্যাট্রাকটিভ ফোর্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে কিনা? তো তুমি যত ডাউন দ্য গ্রুপ যাবা, হুম, যত ডাউন দ্য গ্রুপ যাবা, তত আয়নদের সাইজ কি হবে? বাড়তে থাকবে। আর ফিজিক্সের ল অনুযায়ী আয়নের সাইজ যত বাড়বে, তত কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। তো হাইড্রেশনও হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আয়ন উইথ ওয়াটার মলিকিউল।
আর ল্যাটিস হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন অপোজিট চার্জ আয়নস। ঠিক আছে কি? তো ডাউন দ্য গ্রুপ গেলে আয়নের সাইজ বাড়তে থাকবে, মানে মেটাল আয়নদের সাইজ বাড়তে থাকবে। আর হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি দুইটাই কমতে থাকে। ঠিক আছে কিনা? কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই কমার যে ইয়েটা এক্সটেন্ট, সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ আয়নের উপর ডিপেন্ড করে, মানে আয়নের ম্যাসের উপর ডিপেন্ড করে আর কি। যেমন ধরো একটা কনস্ট্যান্ট আয়ন। আচ্ছা, কনস্ট্যান্ট আয়ন বলতে আমরা কি বোঝাচ্ছি? গ্রুপ টু এর আমি কিছু কম্পাউন্ড নিচ্ছি। ধরো বললাম বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে কিনা? তো এইভাবে করে করে যাচ্ছে। আর ওইদিকে আমি আর একটা গ্রুপ অফ কম্পাউন্ড নিলাম, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর কন্টিনিউ হচ্ছে। এখানে কনস্ট্যান্ট আয়ন কোনটা? কনস্ট্যান্ট আয়ন হচ্ছে সালফেট। আবার এখানে কনস্ট্যান্ট আয়ন কোনটা? হাইড্রোক্সাইড। তো ডাউন দ্য গ্রুপ গেলে ল্যাটিস এনার্জিও কমবে, হাইড্রেশন এনার্জিও কমবে। কিন্তু হয় কি, দুইটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে কমে না। অনেক সময় ল্যাটিসটা খুব তাড়াতাড়ি কমে যায়, আর হাইড্রেশনটা আস্তে আস্তে কমে। আর কোনো কোনো সময় হাইড্রেশনটা অনেক দ্রুত কমে যায়, ল্যাটিসটা আস্তে আস্তে কমে। যে কখন কোনটা হবে? এই যে যে কনস্ট্যান্ট আয়নটা, এই আয়নের সাইজ যদি 20 এর থেকে বেশি হয়, মানে আয়নের সাইজ বলতে কি, মানে ম্যাসটা, আর এফ এম ফর্মুলা ম্যাস, মলিকুলার ম্যাস 20 এর থেকে বেশি হয়, তাহলে ডাউন দ্য গ্রুপ গেলে ল্যাটিস অল্প কমবে, আর হাইড্রেশন বেশি ডিক্রিজ করে যাবে, বেশি ডিক্রিজ করবে। আর কনস্ট্যান্টের সাইজটা যদি ইয়ে হয়, আর যেটা বলছিলাম, 20 থেকে ছোট হয়, তাহলে ল্যাটিস বেশি কমে যাবে, হাইড্রেশন অল্প কমবে। এখন এইটার ইফেক্টটা কি হয়? যে ল্যাটিস তাড়াতাড়ি ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, হাইড্রেশন আস্তে আস্তে ছোট হচ্ছে। এখানে তুমি আসো, হাইড্রেশন অল্প কমতেছে, ল্যাটিস বেশি কমে যাচ্ছে, মানে ল্যাটিস বেশি ছোট হয়ে যাচ্ছে, আর হাইড্রেশন কিন্তু বড়ই থাকতেছে, তাই না? তাহলে ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস সলিউশন এনথালপি কিন্তু আস্তে 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 ভ্যালু কিন্তু পজিটিভের দিকে যাবে, মানে বাড়তে থাকবে, তাই না? কারণ এটা ছোট, এটা বড়, তাহলে এটা, তাহলে এটাও বড় হবে। তার মানে সলিউশন থেকে বাড়ছে, তার মানে সেটা লেস সলিউবল হবে। আর এইটার কেস, OH এর ম্যাথ কত? OH এর ম্যাথ কত? 16 + 1 17, তাহলে 20 থেকে ছোট। 20 থেকে ছোট হলে তাহলে ল্যাটিসটা দ্রুত কমে যাবে, আর হাইড্রেশনটা আস্তে আস্তে কমবে। তার মানে হাইড্রেশনের ভ্যালু কিন্তু আহ comparatively, ঠিক আছে কিনা, হাইড্রেশনের ভ্যালু কম্পারেটিভলি বেশি ছোট হয়ে যাচ্ছে, ল্যাটিসটা বড়ই থাকছে। তাহলে এই দুটোকে মাইনাস করলে সলিউশন এনথালপি ডিক্রিজ করবে, কারণ ল্যাটিসটা বড়, হাইড্রেশন ছোট। সো হাইড্রেশনটা যা যদি ছোট হয় তাহলে সলিউশন ছোট হয়ে যাবে, হাইড্রেশন যদি বেশি থাকে তাহলে সলিউশন বেশি হবে। তো এখানে যদি হাইড্রেশন কম্পারেটিভলি বেশি, সরি কম থাকতেছে, যেন সলিউশন এনথালপি কমে যাবে, ডিক্রিজ করবে। এই জন্য এদের সলিবিলিটি কি হবে? বাড়বে। এই হচ্ছে সলিবিলিটির ব্যাপারটা। এবার তুমি আসো থার্মাল স্ট্যাবিলিটির ব্যাপার। থার্মাল স্ট্যাবিলিটি হচ্ছে ডিপেন্ড করে আয়নের উপর,
কি বলে ওটা, আয়ন ডিফরমেশন করে। আয়ন যদি, ধরো একটা আয়ন, এই আয়নটা লেস ডিফর্ম মানে বেশ স্টেবল, কিন্তু তাহলে ওকে তুমি যদি হিট দাও কিন্তু সহজে ব্রেক হতে চাইবে না, কারণ ওর বেশ স্টেবল। এই আয়নটাকে তুমি যদি টেনে সামহাও লম্বা করে দাও এরকম লাইক দিস, তাহলে কিন্তু আয়নের মধ্যে বন্ড গুলো উইক হয়ে গেল এন্ড আয়নটা আনস্টেবল হয়ে গেল। তুমি এখানে অল্প হিট দিলেই কিন্তু এটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে কিনা? তো এই যে আয়ন যে ডিফর্ম হচ্ছে, এই আয়ন ডিফর্ম হওয়াকে আমরা বলি আয়ন পোলারাইজেশন। এখন তুমি আসো, এটাও কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে। ধরো পজিটিভ আয়নটা ছোট আর নেগেটিভ আয়নটা বড়। পজিটিভ আয়নটা যেহেতু ছোট, তাহলে ওর অ্যাট্রাকশন পাওয়ার বেশি অ্যাকর্ডিং টু ফিজিক্স। তাহলে এই আয়নটা কি হবে, ডিফর্ম হয়ে যাবে লাইক দিস। এই আয়নটার সাইজের এমন থাকবে না, এরকম ডিফর্ম হয়ে যাবে আয়নটা। তাহলে কি এই আয়নটার উপরে স্ট্রেস পড়েছে, বন্ড গুলো উইক হয়ে গেছে, এই জন্য এই আয়নটা খুব সহজেই ভেঙে যাবে। যেমন ধরো বেরিলিয়াম কার্বনেট, অল্প টেম্পারেচারে ভেঙে যাবে। কিন্তু ধরো আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কিন্তু সাইজে কমপ্লিটলি বড়ই আছে। তো এই নেগেটিভ আয়নটা যে ডিফর্মড হবে, হবে ঠিক কিন্তু অল্প। এই জন্য এই আয়নটার উপরে, নেগেটিভ আয়নটার উপরে বেশি স্ট্রেস পড়ে নাই। এই আয়নটার বন্ড গুলো এখনো মোটামুটি স্টেবল বা স্ট্রং আছে, এই জন্য এই আয়নটাকে তুমি সহজে ভাঙতে পারবে না। এই জন্য এই ক্যালসিয়াম কার্বনকে ব্রেক করাটা, মানে হিট দিয়ে ব্রেক করা ডিফিকাল্ট আছে। ধর আমি বললাম বেরিয়াম কার্বনেট, এখানে তো এই আয়ন, এই পজিটিভ আয়নটার সাইজ আরো বড়, তার মানে অ্যাট্রাকশন পর আরো কম। তার মানে এই আয়নটা অলমোস্ট কোনো ডিফরমেশনে হবে না। তাহলে এর বন্ড গুলো এখন এই খুবই স্ট্রং, স্ট্রং হিসেবে রয়ে গেছে। তো তুমি এটাকে এখন আর সহজে ব্রেক করতে পারবে না, অনেক হিট দিতে হবে, প্রচুর হিট দিতে হবে। এই জন্য ডাউন দ্য গ্রুপ গেলে আস্তে আস্তে থার্মাল স্টেবিলিটি কি হয়, বাড়ে। ঠিক আছে কিনা? এই হচ্ছে গ্রুপ। ব্যাস, হয়ে গেল। ওকে, তাহলে দেখি যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাও।